এখন যদি এ অ্যান্টি বিতে কোনো অ্যাগ্লুটিনেশন না হয়, হ্যাঁ, তাহলে পরে সেক্ষেত্রে ও গ্রুপ হবে। একটা এ গ্রুপ, কিছু লোকের এ গ্রুপ, কিছু লোকের বি গ্রুপ আছে। এই এ গ্রুপ বি গ্রুপ যেটা থাকে সেগুলো হচ্ছে এর কার্বোহাইড্রেট ময়েটির জন্য হয়, বুঝতে পারছো? কার্বোহাইড্রেট ময়েটি সেটার জন্য হয়, যেই সামান্য পার্থক্যের জন্য জিনিসটা হয়। এটা বলে যে অ্যালিল বলে না, তোমার এগুলো হচ্ছে একটা হচ্ছে ফেনোটাইপ, একটা হচ্ছে জেনোটাইপ। তার মানে সেক্ষেত্রে যার জেনোটাইপ এ বি, তার মানে তার একটা অ্যালিল, একটা এ, তার অ্যালিল হচ্ছে সেখানে বি থাকছে, মানে একই ক্রোমোজোমের একই অংশ যেখানে সেটা থাকতে পারে একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল। যদি এ বি দুটোই থাকে তাহলে পরে সেখানে এ বি দুরকম অ্যান্টিজেনই থাকবে, এবং সেটা হচ্ছে তোমার একটা কার্বোহাইড্রেট একটা অংশ, গ্লাইকোপ্রোটিন অথবা বেশিরভাগ ক্ষেত্রেই স্ফিঙ্গোলিপিডের অংশ। কার্বোহাইড্রেট ময়েটি থাকে, সেই কার্বোহাইড্রেট ময়েটির মধ্যে প্রথমে এইচ সাবস্টেন্স থাকে। এই সাবস্টেন্সটা যদি থাকে তাহলে তবেই সেক্ষেত্রে এটা সম্ভব, এইচ সাবস্টেন্স, বুঝতে পারছো? যেমন স্ফিঙ্গোলিপিডের ক্ষেত্রে বইয়ে দেখবে সেরামাইড লেখা আছে, সেরামাইড লেখা আছে, হ্যাঁ। তারপরে গ্যালাক্টোজ, এন অ্যাসেটাইল গ্যালাক্টোজ, তারপরে একটা গ্যালাক্টোজ, সেই গ্যালাক্টোজের সঙ্গে ফুকোজ যুক্ত হয়। ওই ফুকোসিল ট্রান্সফারেজ যখন যার আছে তারা হচ্ছে, এবং সেটা যদি আছে তারপরে সেক্ষেত্রে এই সাবস্টেন্সটা থাকলো, এগুলো সব ডমিন্যান্ট। এবং তারপরে যদি কারোর দেখা যাচ্ছে এন অ্যাসেটাইল গ্যালাক্টোজামিন ট্রান্সফারেজ এনজাইম আছে তাহলে সে এ গ্রুপ, যদি শুধু গ্যালাক্টোজ থাকে তাহলে পরে সে বি গ্রুপ, আর যদি দুটোই থাকে তাহলে পরে সেক্ষেত্রে সেটা হচ্ছে এ বি গ্রুপ, এরকমভাবে তোমার তৈরি হবে, বুঝতে পেরেছো? এখন সাধারণত এই যে মেটেরিয়াল সেটা নেচারের মধ্যে বিস্তৃত আছে, সেই জন্য এ গ্রুপের যে ইন্ডিভিজুয়াল তার অ্যাগ্লুটিনেশন এ আছে, রেড সেল সারফেসে, অন্য সেলের সারফেসেও থাকতে পারে, সিক্রিটরি যারা সিক্রিশন করে তাদের সিক্রিশনও থাকতে পারে, বুঝতে পেরেছো? স্যালিভার মধ্যে বা অন্যান্য সিক্রিশনে বডি ফ্লুইডের মধ্যে পাওয়া যায়, এবং সেটা দিয়ে তার ব্লাড গ্রুপই করা যায়, ধরা যায়, ব্লাড ধরা যায়। এখন সেই ব্লাড গ্রুপ দিয়ে তাকে এক্সক্লুড তো করা যেতে পারে, আরও বেটার জন্য এক্সক্লুড করতে পারে, তার হলে পরে সেখানে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য সেখানে তার ডিএনএ অ্যানালিসিস করলে তার আর উপায় নেই, বুঝতে পেরেছো? সে অস্বীকার করতে পারবে না। এরকম হয়েছে যে একটা জায়গায় সে একটা খুন করে একটা লোক অন্য জায়গায় গিয়ে বেশ আনন্দের দিন কাটাচ্ছে, তারপরে কিছুদিন পরে হয়তো তার রিপোর্ট এসছে, এরকম আসলো, তারপরে দেখা গেল তা সে বলছে না আমি তো ছিলাম না, তখন প্রমাণ করা খুব কঠিন। যদি সে অনেক দূরবর্তী জায়গায় হয় তাহলে একটা কেমিক্যাল রিপোর্টের উপরে কোর্ট তাকে করতে পারে না, দোষ সাব্যস্ত করতে, যদি কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে। যদি অন্যান্য সাক্ষ্য প্রমাণ থাকে তাহলে পরে সে আর নিজেকে এসকেপ করতে পারে না। এই জন্য লোকরা পালাবার চেষ্টা করে, দেখ না, খুন করে এখানে ওখানে পালায়, বহু দেশে পালায়, তারপর বহু কষ্টে তাকে ফেরত আনে, সেরকম। হ্যাঁ, মানুষের দুর্বুদ্ধি প্রচুর, সেক্ষেত্রে অনেকে এসকেপ করেও যায়, সেগুলো সেটা আলাদা জিনিস। কিন্তু কাজে এটা তো হচ্ছে যে ব্লাড গ্রুপটা ক্রিমিনাল ডিটেকশন আগে কাজ লাগতো, কারণ তোমার এই যে ডিএনএ অ্যানালিসিস বা যেগুলো রয়েছে তোমার, সেগুলো রিলেটিভলি কারেন্ট এসছে। সেই এখন তোমার তাহলে এখন এক্ষেত্রে হচ্ছে কি, মনে করো এ গ্রুপের ইন্ডিভিজুয়াল, তার কিন্তু এ অ্যান্টিজেনই থাকবে, তার বি অ্যান্টিজেন যখন নেই, কিন্তু তার ডায়েটারি বা অন্যান্য যে কোনো সোর্স থেকে বি মেটেরিয়াল সে করছে, তার শরীরের মধ্যে যাচ্ছে, তারপরে তার একটা অ্যান্টি বি তৈরি হয়ে থাকছে। সেরকম বি ইন্ডিভিজুয়ালের অ্যান্টি এ তৈরি হয়ে রয়েছে, এ বি গ্রুপের কোনো নেই, আর ও গ্রুপের মধ্যে দুটোই আছে। সেই জন্য ও গ্রুপের ডোনার আর রেসিপিয়েন্ট ব্লাড ট্রান্সফিউশনের জন্য এটা চিকিৎসা ক্ষেত্রে বেশি দরকার। তাহলে সেক্ষেত্রে ওটাকে বলা হয় ইউনিভার্সাল ডোনার, আর এ হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, দাতা গ্রহীতা, এরকম সম্পর্ক। কারণ সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো সাধারণত ডোনেটেড ব্লাডের পরিমাণ কম হয়, কাজে সেক্ষেত্রে সেটা ডাইলুটেড হয়ে যায় বলে সেটা অতটা এফেক্ট হয় না। সাধারণত ক্রস ম্যাচিংটা হয় ডোনারের অ্যান্টিজেনের সঙ্গে রিসিপিয়েন্টের প্লাজমার, সেটা হচ্ছে ডাইরেক্ট ক্রস ম্যাচিং। আর এছাড়াও অন্যান্য গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই নীতিটা চলে না, কারণ সেক্ষেত্রে যে নেগেটিভ তার যে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, সেই ধরনের কম্পাউন্ড হয়তো নেচারে নেই। তার ফলে দেখা যায় RH পজিটিভ যাদের,
সি, ক্যাপিটাল ডি, ই, এগুলো হচ্ছে তোমার ডমিন্যান্ট অ্যালিল। তাই এর সঙ্গে অ্যালিল থাকতে পারে, তোমার ডমিন্যান্ট থাকতে পারে, যেমন ফেনোটাইপ, জেনোটাইপ, এক্ষেত্রেও একই রকম। সেক্ষেত্রে RH যে নেগেটিভ, মানে স্মল ডি, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে অ্যান্টি ডি কিছু থাকে না। যদি না ট্রান্সফিউশন হয়, হ্যাঁ, অথবা প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে যদি হয়, তাহলে সেখানে হবে, বুঝতে পারছি। সেখানে কাজেই এখন ট্রান্সফিউশনের জন্য ওগুলো দরকার। অন্যান্য যে গ্রুপগুলো দরকার সেটা নানা রকম ক্রিমিনাল ইনভেস্টিগেশন, প্যাটার্নিটি টেস্ট, এই সমস্তগুলোর জন্য সেটা বোঝা যায়। তাহলে সেটা খুব একটা বেশি অ্যান্টিজেনিক হয় না, বুঝতে পারছি জিনিসটা। যেমন কেউ যদি একটা এম গ্রুপ, MN গ্রুপ, এই সমস্ত আছে না, MN গ্রুপ, মানে এম গ্রুপের ইন্ডিভিজুয়ালের ব্লাড যদি N গ্রুপকেও দেওয়া যায়, যদি আদারওয়াইজ নট মানে সেটা কম্প্যাটিবল হয়, তাহলে সেক্ষেত্রে তার খুব একটা বেশি অ্যান্টিবডি তৈরি হয় না। কিন্তু সেটা অন্য অ্যানিমালের ক্ষেত্রে বা তৈরি করা সম্ভব। হ্যাঁ, কাজে সেইভাবে প্যাটার্নিটি টেস্ট বা অন্যান্য অ্যান্টিজেনও সেখানে রিকগনাইজ করা যায়। এই হচ্ছে তোমার ব্যাপার। কাজে এটা করার পরে 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমার চলে আসবে। বললে পরে তুমি তারপরে তুমি বুঝতে পারবে, এভাবে নাড়াচাড়া করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবে, করলে পরে দেখবে ওটা হয়ে গেছে, অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে। আর যেটা হয়নি সেটা হবে না। কনফার্মেশনের জন্য ওই মাইক্রোস্কোপের তলায় রাখা আছে, তোমরা দেখিয়ে দেবে যে অ্যাগ্লুটিনেশন কাকে বলে। হ্যাঁ, অ্যাগ্লুটিনেশন যেটা হয়নি সেটাও দেখবে, সেটা কীরকম ক্লিয়ার রয়েছে। দেখবে কোনো জায়গায় দলে দলে মানুষ যখন আইপিসটা ঘোরাবে, দেখবে তার সঙ্গে সঙ্গে ওইটা মুভ করছে। কাজে ওটা ইসের মধ্যে নেই, ওটা স্লাইডের মধ্যে নেই। এই হচ্ছে তোমার ব্যাপার। এখন আর তোমার এই কাজেই আজকে তোমার এটা করার পরে দেখবে তোমাদের সময় যাদের আছে তারা এটা করবে, অনেক সামনে করে নেবে। আর অন্য যারা আছে তারা তোমরা যার যেটা ইচ্ছা, RBC কাউন্ট, WBC কাউন্ট, তারপর হিমোগ্লোবিন, ডিফারেন্সিয়াল কাউন্ট, এগুলো যে BTCT কেউ যদি না করে থাকো, BTCT সবাই করেছো? এমন কোনো ব্যক্তি আছে যে BTCT করনি এখানে? কেউ আছে এরকম? সবাই করেছো তো? BTCT করনি? হ্যাঁ, তাহলে BTCTটাও ম্যাডাম দেখিয়ে দেবে কীভাবে করতে হয়। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, হ্যাঁ, তোমার করনি কেউ? তোমরা করনি? কতদিন হাত তোলো তো, BTCT কাদের হয়নি? ও আচ্ছা, তাহলে আমি হ্যাঁ, তাহলে আমি 5 মিনিট খরচ করে এটা আমি বলে দিচ্ছি তোমাদের। এই যে আবার ওখানে গেলে এই শোনো শুনে নাও। আর যারা পুরনো যারা আছে, যারা এটা করেছে, হ্যাঁ, তারা আমি যদি ভুল বলি তারা ই করবে আমাকে, হ্যাঁ, আমাকে সচেতন করবে। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এখানে যেভাবে করা হয়, এই শুনে নাও, যারা করেনি তারা শুনে নাও, হ্যাঁ, শুনে নাও। খুব সহজ জিনিস এটা, এতদিনে তোমার নিশ্চয়ই অনুধাবন হয়ে গেছে। ফিজিওলজি অত্যন্ত সহজ জিনিস, পাস করা অত্যন্ত সহজ, কিন্তু পড়তে হবে একটু, একেবারে এই করে হবে না। কারণ দুর্নীতিমুক্ত যা পরিবেশ তৈরি হচ্ছে, তাতে তোমাদের করতে হবে, ব্রেনটাকে আরও কাজে লাগাতে হবে। সময়টা, হ্যাঁ, আমি কোন দুঃখ এখানে থাকতে যাব? আমার মানে শরীর সুবিধার নেই, হ্যাঁ, কাজে আমি এখানে কি জন্য থাকতে যাব এখানে? আর ফিজিওলজি এর মতো সাবজেক্ট, এটা কিছুই নেই। এরপর তো কালক্রমে উঠেই যাবে, হ্যাঁ, বলেই দিয়েছে। এরপরে যে সব ইন্টারনেটে সব দেখে নেবে, শুধু পরীক্ষা দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা কি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট এতে লেখা। তা তোমার এখন এই যে জিনিসটা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম যারা করোনি তারা একটু শুনে নাও, শুনে নাও, আর তাদের রিভিশন হবে। ব্লিডিং টাইম করার জন্য, ব্লিডিং টাইমটা হচ্ছে একটা স্মল যদি প্লিক হয়, তাহলে যে ব্লিডিংটা হয় সেটা স্পন্টেনিয়াসলি সিজেশন হয়ে যায়। কাজেই যারা দাড়ি কাটছে নিজেরা, তা দাড়ি কাটতে গিয়ে দেখবে যে মাঝে মাঝে ব্লিডিং হয়, কিছুই করতে হয় না, তুমি দেখবে ধুতে দেখবে শুকিয়ে গেছে, ঠিক কি না? তার মানে স্পন্টেনিয়াসলি সেশন অফ ব্লিডিং। হিমোস্ট্যাসিস মানে এটা হচ্ছে সেশন অফ ব্লিডিং ফ্রম এ উন্ড, এটা তো ডেফিনিশন। হ্যাঁ, তাহলে স্পন্টেনিয়াসলি হয়ে যাচ্ছে স্মল কাট হলে। ইভেন হিমোফিলিয়া রোগীর ক্ষেত্রেও সেটা বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই তার মানে বোঝা গেল যে এখানে ক্লটিংটা হচ্ছে বটে, কিন্তু ক্লটিংটা এখানে ইম্পর্টেন্ট অতটা নয়। এটা যে প্লেটলেটের কাজ, এটা প্লেটলেট প্লাক ফর্মেশন হচ্ছে, তার দ্বারাই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো কীভাবে করা হয়? হয় তোমার ইয়ার লবিউল, নয় ফিঙ্গারে অ্যাসেপসিস করে স্পিড দিয়ে করে নেবে, ড্রাই হয়ে যাবে, 3 থেকে 4 মিলিমিটার ডিপ করতে হবে। করে ব্লাডটা যেই বেরোতে শুরু করবে, সঙ্গে সঙ্গে স্টপ ক্লক চালু করবে তোমাদের মোবাইলে, এবং যে তোমার ফিল্টার পেপার দেবে, ম্যাডাম দেখিয়ে দেবে। এই যে প্রথমে একটা ফোটান টাচ করলে, জোর দেবে না, টাচ করলে অ্যাবজর্ব করে নিল, 30 সেকেন্ড বাদে আবার টাচ করবে,
30 সেকেন্ড বাদে আবার টাচ করবে, এরকমই যতগুলো ফোঁটা যখন হলো তা 30 সেকেন্ড তো প্রথমেই চলে গেছে, কাজে 30 সেটা দিয়ে গুণ করলে পরেই তুমি পেয়ে যাবে। হ্যাঁ, কাজে যদি খুব যদি ব্লিডিং হতেই থাকে তখন সেটা চাপ দিয়ে বন্ধ করতে হবে, কিন্তু সেটা তোমাদের কারোর হবে না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমার ব্লিডিং টাইম, এবং এটা ব্লিডিংটা প্রলংড হতে কাদের, এটা হচ্ছে যেহেতু থ্রম্বোসাইটের কাজ, থ্রম্বোসাইট মানে যে প্লেটলেট, হ্যাঁ প্লেটলেট, প্লেটলেট আরবিসিতে তৈরি হচ্ছে, মেগা ক্যারিওসাইট আছে, মেগা ক্যারিওসাইটটা ব্লাড ভেসেলের দুটো সেলের মাঝখান দিয়ে সাইনোসয়েডস আছে, তার ভিতর দিয়ে প্রটুট করে দিচ্ছে, হ্যাঁ প্রটুট করে দিচ্ছে, তারপর সেই অংশটা কেটে যাচ্ছে, সেটা প্লেটলেট হিসেবে চলে আসছে। হ্যাঁ, সেটাতে কতগুলো গ্র্যানুলস থাকছে, কিন্তু সেটাতে নিউক্লিয়াস থাকার কোনো কারবার নেই। এখন এই যে প্লেটলেটের সংখ্যা যদি কমে যায়, থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, হ্যাঁ থ্রম্বোসাইনিক পারপুরা, এই যে মাঝখানে ডেঙ্গু নিয়ে এত লাফালাফি হয়েছিল, হ্যাঁ প্লেটলেট সংখ্যা কমে যায়, যত না কমে যায় ল্যাবরেটরিতে সেটা আরও বেশি কমে, সেটা ভয় দেখিয়ে দেয় লোককে, হ্যাঁ যেন আবার করতে আসে এরকম, মানে সব রকমই চলছে তোমার এই ক্ষেত্রে। কিন্তু তোমার জানতে হবে যে বিজ্ঞানটা, হ্যাঁ, আর চালাকিটাও সঙ্গে সঙ্গে চিরকালই থাকছে, উইকেটনেসটা মানুষের ইনহেরেন্ট, কাজে ওটা থাকবে। এখন তার ফলে এখন সেক্ষেত্রে অন্য কোনো কারণ হতে পারে, কোনো ড্রাগের জন্য হতে পারে, বা অন্য কোনো কারণে স্প্লিন যেখানে বড় হয়েছে তার সেক্ষেত্রে স্প্লিন সেখানে ডিস্ট্রাকশন হচ্ছে, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে, অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যেখানে বোন ম্যারো সেখানেও হতে পারে, তাহলে সেখানে পারপিউরিক স্পট পাওয়া যায়, ছোটো ছোটো স্পট পাওয়া যায় স্কিন মিউকাস মেমব্রেনে। এবং যদি থ্রম্বোসাইটের সংখ্যা হিসেবে যদি থ্রম্বোসাইটোপেনিক যদি হয়, তাহলে 20,000-এর কমে যদি হয়ে যায়, তাহলে সিভিয়ার ব্লিডিং হতে পারে, স্পন্টিনিয়াস ব্লিডিং, এবং সেরিব্রাল ব্লিডিং হতে পারে, এবং সেটাতে মৃত্যু অবধি হতে পারে। হ্যাঁ, কাজেই সাধারণত 40,000-এর কমে চলে গেলে পরেই তোমার স্পন্টিনিয়াস ব্লিডিং হতে থাকে। কাজে এটা টেস্ট করলে তুমি এটা বুঝতে পারবে, কিন্তু সেক্ষেত্রে ক্লটিং টাইমটা নর্মাল থাকবে। থ্রম্বোসাইটোপেনিক ইন্ডিভিজুয়ালের থ্রম্বোসাইট তো 0 হয়ে যাবে না, কাজে ক্লটিং প্রসেসের তোমাদের দুরকম ক্লটিং প্রসেস আছে। হ্যাঁ, এটা পরীক্ষায় দেওয়া হতে পারে, এক্সট্রিনসিক পাথওয়ে আর ইন্ট্রিনসিক পাথওয়ে এখানে। কাজে সেক্ষেত্রে এটা আমাদের এখানে যে পরীক্ষাটা হবে সেটা মূলত ইন্ট্রিনসিকের উপরই নির্ভর করছে, এবং সেখানে ক্লটিং টাইমটা আমরা জানতে হবে আমাকে। এবং ক্লটিংয়ের ক্ষেত্রে তোমার সেখানে প্লেটলেট লিপিডের দরকার আছে, কিন্তু থ্রম্বোসাইটোপেনিক পেশেন্টদের প্লেটলেট এমন সংখ্যা অল্প সংখ্যায় থাকলেও সেটা যথেষ্ট, তারপরে ক্লটিং টাইম প্রলংড হবে না। তার মানে ব্লিডিং টাইম প্রলংড হয়েছে, ক্লটিং টাইম নর্মাল রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্লেটলেট জড়িত কোনো রোগ, থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে। আবার এমন হতে পারে যে তার কোনো রকম, যেমন ভন উইলিব্র্যান্ড ডিজিজ, সেটা হতে পারে, যেটা অ্যাডেশনে বাধা দিচ্ছে, ফ্যাক্টর 8-এর সঙ্গে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর থাকে। হ্যাঁ, এছাড়া অন্যান্য কারণেও হতে পারে, অথবা অন্যান্য প্রোটিন যেগুলো আছে, সেল অ্যাডিশন মলিকুল কতগুলো দেওয়া আছে, দেখবে কতগুলো তোমার মেডিসিন বই এগুলো দেওয়া আছে, যে সেগুলোর অভাবে হতে পারে রেয়ারলি। হ্যাঁ, কিন্তু কমনলি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া যে কোনো কারণেই হোক, যে ড্রাগ ইনডিউসড বা এরকম হতে পারে। অনেক সময় কারণ বোঝা যায় না, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনে বা এই সমস্তগুলোতে হতে পারে। ডিটেইল এগুলো মেডিসিন বইয়ে লেখা আছে, সেটা তাদের ব্যাপার। আমাদের ফিজিওলজির ক্ষেত্রে অত আমাদের ওটা গুরুত্ব কম, আমাদের ফিজিওলজি টেক্সটে যা লেখা আছে সেটাই সাফিসিয়েন্ট। প্রথমে কি হয়, এই যে একটা ব্লাড ভেসেল যেই রাপচার হল, ক্যাপিলারি যেই স্মল ব্লাড ভেসেল বলেছি, যে ক্যাপিলারিতে যে রাপচার হল, তার সেখান থেকে ব্লাডটা বেরিয়ে আসছে, সেটা ব্লাডটা বেরিয়ে এসে সেখানে গিয়ে প্লেটলেটগুলো কোলাজেন বা এগুলোর সঙ্গে টাচ পাচ্ছে। প্রথমে ভন উইলিব্র্যান্ড ফ্যাক্টর কোলাজেন প্লেটলেটের মধ্যেও থাকে, বাইরেও থাকে, এবং তার সাহায্যে বা এগুলো যে অ্যাডেশন, প্রথমে হচ্ছে অ্যাডেশন, লেগে গেল, তারপরে লেগে যাওয়ার পরে তারপরে সাইজ চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে, সিক্রেশন হচ্ছে, তারপরে এগ্রিগেশন হচ্ছে, প্লেটলেট এগ্রিগেশন হচ্ছে লুজ একটা, তারপরে তার সঙ্গে সঙ্গে ক্লটিং প্রসেসটাও চলেছে। সামান্য ফিব্রিন থাকলে পরেই তোমার একটা ডেফিনিটিভ ক্লট হয়ে যাচ্ছে। এই জন্য হিমোফিলিয়া রুগীদের ক্ষেত্রে ব্লিডিং টাইমটা প্রলংড হচ্ছে না, কিন্তু ক্লটিং টাইমটা প্রলংড হচ্ছে। ক্লটিং টাইম ল্যাবরেটরিতে আমরা কীভাবে করছি, সাধারণত এখানে আমরা ক্যাপিলারি রাইটস ক্যাপিলারি টিউব মেথডে করছি। সেটা হচ্ছে কি, ফিঙ্গারটা প্রিক করলে পরেই, ওটা ধরলে পরে একটুখানি নিচু করে ধরলে পরেই সেখান থেকে তুমি চালু করে দিলে ঘড়ি, তারপরে টাচ করলে পরেই ক্যাপিলারি অ্যাকশনে চলে আসছে, নিয়ে আসছে। তারপর 2 মিনিট পরে তোমার ওই 30 সেকেন্ড অন্তর অন্তর করে বয়ে দেওয়া আছে 15 সেকেন্ড, তাও তোমার সুবিধা মতন তুমি ভাঙতে শুরু করবে। একসময় দেখা যাবে যে তুমি একটু দেখবে যে নাড়াচাড়াও হচ্ছে না, এবং তোমার একটা যেই ভাঙবে সাবধানে, তখন একটা থ্রেড হয়ে গেছে, এই থ্রেডটা ঝুলছে, দুটো অংশ একটা মাঝখানে একটা থ্রেড চলে এসছে, থ্রেড হচ্ছে ফিব্রিন থ্রেড। ওইটা আসছে কোথা থেকে, ফিব্রিনোজেন, বুঝতে পেরেছো? এই জন্য যখন অ্যাগ্লুটিনেশন হয় তাহলে ওখানে ক্লট বলতে থাকে। হ্যাঁ, সেটা বলবে না, কারণ ক্লটটা হচ্ছে প্লাজমার ব্যাপার। হ্যাঁ, আর অ্যাগ্লুটিনেশন হচ্ছে আরবিসির ব্যাপার, বুঝতে পারছো জিনিসটা?
তোমার যদি ব্লাডটাকে সেপারেট করা যায়, অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তোমার যদি সেপারেট করলে, মনে করো সাইটেড দিয়ে প্লাজমাটাকে সেপারেট করেছো, সেন্ট্রিফিউজ করলে, আরবিসিগুলোকে ভালো করে তুমি কয়েকবার করে ধুয়ে নিলে, দেখবে আরবিসি সাসপেনশন যদি রেখে দাও তাহলে সেটা আর কিন্তু হচ্ছে না, সেটা সেখানে কোনো রকম কোনো ক্লট ফর্মেশনের ব্যাপার নেই। কিন্তু যেই প্লাজমাটা তুমি পেলে সেটা তোমার রিক্যালসিফাই করার পরে তুমি যদি রেখে দাও সেটা ক্লট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, তার মানে সেটার প্রপার্টিটা সেটা হচ্ছে প্লাজমার, আরবিসির নয়। কাজেই ক্লটে যখন হচ্ছে কি, সেখানে হচ্ছে কি ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হচ্ছে, তারপর ফিব্রিন, তারপর ফ্যাক্টর 13 দিয়ে সেটা হচ্ছে ভালোভাবে সেটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এগুলো সাহায্যে সেটা হচ্ছে মাকড়সার জালের মতো হয়ে যাচ্ছে, যার ভিতরে সেলগুলো এন্ট্র্যাপ্ট হয়ে রয়েছে। এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। আর ক্লটিং হচ্ছে কি, যেখানে তুমি ব্লাডটা নিয়ে তুমি রেখে দাও, এবং ক্যাপিলারিতে যে এটা হচ্ছে ফিব্রিনটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ক্লটিং। এখন যখন তুমি নিচ্ছ তখন যদি এখন কিছুটা টিস্যু ফ্লুইড মিশছে, কাজেই এটা সায়েন্টিফিক্যালি বলা যাচ্ছে না এক্সক্লুসিভলি সেটা ইন্ট্রিনসিক পাথওয়ে। যদি ভেনাস ব্লাড যদি সেরকমভাবে কালেক্ট করা যায়, খুব শার্প নিখুঁতভাবে করা যায়, যেখানে টিস্যু ফ্যাক্টর কিছু মিশ্রিত হয়নি, তাহলে পরে সেক্ষেত্রে সেক্ষেত্রে ইন্ট্রিনসিক পাথওয়ে। কিন্তু এটাও ঠিকমতো বেশিরভাগ ইন্ট্রিনসিক পাথওয়েরই এটার ব্যাপার আছে। যাই হোক, কিন্তু এটাতে বোঝা যাবে ক্লটিং টাইমটা সেখানে প্রলংড হয় কি হয়নি। হ্যাঁ, কাজেই সেক্ষেত্রে যদি ব্লিডিং টাইমটা নর্মাল, ক্লটিং টাইমটা প্রলংড হয়, তাহলে পরে সঙ্গে করতে হবে যে হিমোফিলিয়া বা এই ধরনের গ্রুপের রোগ হতে পারে, আর ক্লটিং ফ্যাক্টর ডিজিজ। আর যদি দেখা যায় যে ব্লিডিং টাইমটা প্রলং, ক্লটিং টাইমটা নর্মাল, সেখানে সে থ্রম্বোসাইট রিলেটেড বা এরকম রোগ, তার সংখ্যা বা তার ফাংশনাল এফিসিয়েন্সির উপর সেটা নির্ভর করছে। এবার ডিটেল তোমরা এগুলো পড়ে নেবে। এখন তোমরা যাও, গিয়ে ওখানে বসো, গিয়ে দেখিয়ে দেবে ম্যাডাম, আর যার যেটা দরকার সেটা বলবে, সেটা আজকে শিখে নেবে, ব্লাড গ্রুপটা শিখে নেবে এবং বিটিসিটিটাও শিখে নেবে। বোঝা যাচ্ছে তো কিছু, মানে পার্থক্য বুঝতে পারছো, ডিফারেন্স কিছু বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, সেটাই হচ্ছে অ্যাগ্লুটিনেশন। আর এটা বি পজিটিভ আছে, আর একটাতে শুধু কন্ট্রোল দেওয়া আছে, যেটা শুধু নরমাল স্লাইন আর ব্লাডের দেওয়া আছে, ঠিক আছে? অ্যান্টি এ দিচ্ছি, অ্যান্টিবডি এটা, ঠিক আছে? আচ্ছা, এটা যেটা হলো, এটা কি হয়েছে? এটা মানে কি হয়েছে বলো তো? কোয়াগুলেশন না, এটা অ্যাগ্লুটিনেশন। ওটা সেন্টেন্সটা অ্যাগ্লুটিনেশন হবে, কোয়াগুলেশন বললে ভুল, কিন্তু অ্যাগ্লুটিনেশন হলো, ঠিক আছে? এটা যেটা কেটে কেটে গেল, এটা অ্যাগ্লুটিনেশন, কোয়াগুলেশন আলাদা জিনিস। হ্যাঁ, চলো গ্রুপিং হয়ে গেল তাহলে। হ্যাঁ, ডিফারেন্স এটা, এই দুটোতে কিছু হয়নি। তোমার পজিটিভ ছিল অ্যান্টিডিটা, অ্যাগ্লুটিনেশন হয়ে গেছে, ও পজিটিভ, ঠিক আছে? তোমরা ক্যাপিলারি টিউবে ব্লাডটা নিতে পারবে? পারবে না। আমি যখন পিক করে দেবো তখন সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচ স্টার্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, প্রেস করতে হবে না, নরমাল যেটা বেরোবে সেটাই তোমার ব্লিডিং টাইম হবে। 60 হয়ে গেলে তখন দেবে। হ্যাঁ, এটা একটাই থাক, তুমি অফ করো। হ্যাঁ, দিয়ে দাও একটা। আর বেরোচ্ছে কি দেখো। এটা আমি হালকা টিপেছিলাম, ওইজন্য মনে হয় এতটা। ঠিক আছে, 3 বার দিতে হবে না? 3 বার দিতে হবে কি, যেটা তোমার বেরোবে সেটা 3 বার দিতে হবে, এটা কোনো মানে নেই। 30 সেকেন্ডে যদি তোমার স্টপ হয়ে যায়, ওটাই তোমার ব্লিডিং টাইম। 30 তে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি দেখছি এখানে ব্যাস হয়ে গেছে, তোমার আর বেরোচ্ছে না ব্লাড। 130। ঠিক আছে। আর এটা, আচ্ছা এইটার নাম কি, এই জিনিসটার নাম? ক্যাপিলারি হ্যাঁ, ক্যাপিলারি টিউব। এটা ঠিক আছে, হয়ে গেছে। মানে 1.5 মিনিট তোমার নরমাল, ঠিক আছে? 1.5 মিনিট তোমার নরমাল। হ্যাঁ ম্যাম, করব আমরা ওটা। কোনটা? এটা এখনো দেখো এ হচ্ছে, এটা এখন ক্লট হয়নি। এটা 3 মিনিট পর এটা ক্লট হতে স্টার্ট করে মিনিমাম, বাট এটা এখন ভাঙতে হবে না। এ তো যাবে না, এই জিনিসটা একদিক থেকে একদিক আর যাবে না। যাবে না, তাই তো? না, গ্রুপিংটা আলাদা জনের ফুটো করে নেবো। ব্লাডের নিতে তো সময় লেগে যাবে অনেকটা, আর ওটা প্রেস করে করতে হবে তো। হ্যাঁ, গ্রুপটা ওর করে নিচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ, ওরা আসলে দাও এমনি হাতে, হ্যান্ড से थोड़ा ये कर।
ঠিক আছে এটা ধরো একজন, ধরো তুমি এটা